হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত জানাই। আমি রাজেশ স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার 5 যে রয়েছে সেখানকার একটা টপিক আছে আমাদের কাছে, সেটা হলো পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। ঠিক আছে, তো 4th সেমিস্টারের মেজর পেপার 5 এর টপিক থাকবে তোমাদের এটা পলিটিক্যাল সায়েন্সের। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে সমস্ত সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলো বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টে যে কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি রয়েছে। দেখো, তো পুঁজিবাদী সমাজ বা ক্যাপিটালিস্ট সোসাইটি যেটা হলো, এটা এমন একটি অর্থনৈতিক বা সামাজিক ব্যবস্থা যেখানে উৎপাদন, বন্টন এবং বিনিময় মূলত ব্যক্তিগত মালিকানা এবং মুনাফা অর্জনের লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, এখানে ব্যক্তিগত মালিকানাধীন থাকে সমস্ত কিছু এবং মুনাফা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য হয়ে থাকে। তো পুঁজিবাদী সমাজের প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হলো উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা। ঠিক আছে, উৎপাদন করার যতগুলো উপকরণ রয়েছে সমস্ত উপকরণ হচ্ছে কোনো ব্যক্তিগত মালিকানার অধীনে থাকে। তো পুঁজিবাদী সমাজের প্রধান ভিত্তি হলো ব্যক্তিগত মালিকানা বা প্রাইভেট ওনারশিপ। এখানে জমি, কলকারখানা, ঠিক আছে, খনি বা যন্ত্রপাতি সমস্ত কিছু হলো মালিক কোনো রাষ্ট্র বা সমাজ নয়, বরং ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠী। ঠিক আছে, এখানে কোনো সমাজ বা কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো রাষ্ট্র নয়, বরং এই সমস্ত জিনিসের যে মালিক থাকে সেটা হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হাতে থাকে। মালিকরা তাদের সম্পদ ইচ্ছামতো ব্যবহার বা বিক্রি করার অধিকার রাখে। যেহেতু এই সমস্ত জিনিসের মালিক তারা নিজেই থাকে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী, সেই জন্য তারা এই সমস্ত জিনিস তাদের ইচ্ছামতো যে কাউকে বিক্রি করতে পারত, সেই অধিকারটা তাদের কাছে ছিল। নেক্সট, দ্বিতীয় নম্বরে যে বৈশিষ্ট্য সেটা হলো মুনাফা অর্জন করা। পুঁজিবাদী ব্যবস্থার মূল চালিকা শক্তি হলো লাভ বা মুনাফা। ঠিক আছে, যেই সমস্ত জিনিসগুলো উৎপাদন বা বিক্রির মাধ্যমে তাদের মেন যে লক্ষ্যটা ছিল সেটা হলো লাভ বা মুনাফা অর্জন করা। এখানে পণ্য উৎপাদন করা হয় মানুষের প্রয়োজনের কথা ভেবে নয়। ঠিক আছে, মানুষের প্রয়োজনে বা মানুষের যতটুকু জরুরি ততটুকুই কিন্তু পণ্য এখানে উৎপাদন করা হয় না, বরং বাজারে তা বিক্রি করে কতটুকু লাভ করা যাবে তার উপর ভিত্তি করে এখানে উৎপাদনটা বাড়ানো হয়। ঠিক আছে, তো মানুষের যতটা প্রয়োজন সেটা প্রয়োজনটা মেটানোর পরেও বাজারে কতটা বেশি পরিমাণে পণ্য বিক্রি করা যায় সেটাই থাকে তাদের প্রধান লক্ষ্য। তো সেই হিসেবে মুনাফা অর্জনের ব্যাপারটা এখানে জড়িত থাকে। মুনাফা অর্জনের এই তীব্র আকাঙ্ক্ষার বিনিময় এবং উদ্ভাবনাকে উৎসাহিত করে থাকে। তৃতীয় নম্বরে রয়েছে মুক্ত বাজার এবং প্রতিযোগিতা। পুঁজিবাদে কোনো কেন্দ্রীয় পরিকল্পনা থাকে না, এখানে পণ্য ও সেবার দাম নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের উপর। কোন জিনিসের বা কোন পণ্যের চাহিদা যত বেশি হবে সেই জিনিসের হলো বাজারের দাম ততই বেশি হবে। কিন্তু যদি যোগানটা খুব বেশি বেড়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে যদি যোগান খুব চাহিদার তুলনায় বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেই পণ্যের দামগুলো ধীরে ধীরে কমতে থাকে। তো সেই ক্ষেত্রে এখানে কি করা হয়, চাহিদা এবং যোগানের যে রেশিওটা থাকে ওটাকে নিয়ন্ত্রণ করা হয়। যতটা পরিমাণে চাহিদা থাকে তার কম পরিমাণে যোগানটা রাখার চেষ্টা করা হয়, যাতে সেই পণ্য থেকে এক্সট্রা মুনাফার অর্জনের একটা সুযোগ থেকে যায়। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট রয়েছে প্রতিযোগিতা। বাজারে অনেক উৎপাদনকারী থাকে, ফলে তাদের মধ্যে টিকে থাকার লড়াই চলে। ঠিক আছে, অনেক ধরনের উৎপাদনকারী, কোনো একজন কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য এগুলো করে না। তো কোনো একটা নির্দিষ্ট পণ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবসায়ী বাজারে একইভাবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা সেই ব্যবসাটা করে থাকে। এর ফলে পণ্যের গুণমান বৃদ্ধি পায় এবং দাম নিয়ন্ত্রণ থাকে। ঠিক আছে, এবার যার পণ্যের গুণমান যত কোয়ালিটি যত ভালো হবে সেই পণ্যেরই চাহিদাটা বেশি হবে। ঠিক আছে, এই জন্য কি হয়, বাজারে যত বেশি প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা থাকার জন্য বাজারের যে পণ্যগুলো রয়েছে তার গুণমান বা কোয়ালিটি ততই বেশি ভালো হবে। আচ্ছা, তারপরে রয়েছে ভোক্তার সার্বভৌমত্ব। ক্রেতা কি কিনতে চায় তার উপর ভিত্তি করে উৎপাদনকারী সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এখানে ক্রেতার চাহিদা হিসেবে কিন্তু বাজারে যে উৎপাদন জিনিসগুলো রয়েছে সেটা উৎপাদনের সিদ্ধান্তটা নেওয়া হয় বিক্রেতাদের দ্বারা। আচ্ছা, চতুর্থ নম্বরে রয়েছে শ্রমশক্তি হিসেবে শ্রমিক। পুঁজিবাদী সমাজে দুটি প্রধান শ্রেণী থাকে, একটা হলো পুঁজিপতি এবং সর্বহারা বা শ্রমিক। ঠিক আছে, পুঁজিপতি এখানে মালিককে আমরা ধরে থাকবো, এবং তারপরে দ্বিতীয় যে রয়েছে সেটা হলো শ্রমিক। শ্রমিকদের নিজস্ব কোনো উৎপাদনের উপকরণ যেমন কারখানা বা জমি থাকে না। এখানে শ্রমিক শ্রেণী যারা রয়েছে তারা কিন্তু মালিকের অধীনে থেকে কাজ করে থাকে, তাদের নিজস্ব কোনো সম্পত্তি থাকে না, তাদের নিজস্ব কোনো জমি বা কোনো ধরনের কলকারখানা কিন্তু থাকে না, তারা মালিকের অধীনে কাজ করে। তারা টিকে থাকার জন্য তাদের শ্রম শক্তিকে পণ্য হিসেবে মালিকের কাছে বিক্রি করে। ঠিক আছে, তারা যাতে সমাজে টিকে থাকে এই জন্য তাদের শ্রম দিয়ে মালিকের অধীনে হয়ে কাজ করতে থাকে। বিনিময়ে তারা যা পায় তাকে বলা হয় মজুরি। ঠিক আছে, মালিকের অধীনে থেকে তারা নিজের শ্রম দিয়ে যে কাজটা করার পরে মালিকের থেকে যে জিনিসটা পায় সেটাকে আমরা বলবো মজুরি। ঠিক আছে, মার্কসের মতে এই মজুরি শ্রমিকের উৎপাদিত মূল্যের চেয়ে অনেক কম হয়, যা থেকে মালিক উদ্বৃত্ত মূল্য বা লাভ তুলে নেয়। তো শ্রম শক্তি হিসেবে শ্রমিকেরা যতটা পরিমাণে এখানে কাজ করে থাকে মালিক কিন্তু ততটা পরিমাণে শ্রম তাদেরকে দেয় না। ঠিক আছে, যার ফলে এখানে যে উদ্বৃত্ত মূল্য বা সারপ্লাস ভ্যালু সেটা ধীরে ধীরে কি হয়, ওটা ওদের লাভটা তুলে নেয়, মালিকেরা এখান থেকে তাদের লাভটা তুলে নেয় উৎপাদিত পণ্যের মাধ্যমে। নেক্সট রয়েছে শ্রেণী বৈষম্য। শ্রেণী বৈষম্য কি দেখো, পুঁজিবাদী সমাজের একটি অবধারিত বৈশিষ্ট্য হলো চরম অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্যই হলো কিন্তু পুঁজিবাদী সমাজের একটি বিশেষ বৈশিষ্ট্য। সম্পদ এবং ক্ষমতা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত থাকে। ঠিক আছে, কিছু মানুষের হাতে কিন্তু সম্পদ এবং ক্ষমতাটা একত্রিতভাবে থাকে। সমস্ত শ্রেণী বা বেশিরভাগ মানুষের কাছে এই ক্ষমতাটা থাকে না, কিছু মুষ্টিমেয় মানুষের কাছেই এই ক্ষমতাটা তারা নিয়ে রাখে। অন্যদিকে বিশাল এক জনগোষ্ঠী কেবল শ্রম দিয়ে জীবনযাপন করে থাকে। ঠিক আছে, যেখানে কিছু মুষ্টিমেয় মানুষের কাছে ক্ষমতা এবং আর্থিক দিক থেকেও ক্ষমতা তাদের মধ্যে থাকে, তার অপোজিটে বিশাল পরিমাণে জনসংখ্যা শুধুমাত্র তাদের শ্রমকে কাজে লাগিয়ে সমাজে টিকে থাকে। এর ফলে সমাজে মালিক এবং শ্রমিকের মধ্যে স্বার্থের সংঘাত বা শ্রেণী সংগ্রাম প্রায় চলতেই থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট 6 নম্বরে যেটা রয়েছে সেটাও বৈশিষ্ট্য আমাদের পুঁজি সঞ্চয়ন। পুঁজি সঞ্চয়ন কি দেখো, পুঁজিবাদে লাভ হওয়া মানে সেই টাকা আসল ফেলে রাখা নয়। ঠিক আছে, তো লাভ মানে সেই টাকাটাকে যে ফেলে রাখবে কেউ সেটা নয়, সেই টাকাটাকে আরো পরবর্তী উৎপাদনের জন্য ব্যবহার করা। মালিকেরা সেই লাভ্যাংশ পুনরায় ব্যবসায় বিনিয়োগ করে যাতে আরো বেশি উৎপাদন এবং লাভ করা যায়। ঠিক আছে, উৎপাদনের কোনো একটা নির্দিষ্ট বস্তু উৎপাদনে এবং বাজারে বিক্রির মাধ্যমে যে লাভটা তাদের কাছে আসে সেই লাভটাকে কিন্তু তারা ফেলে রাখে না, বরং সেই লাভটা আবার কোনো নতুন ধরনের উৎপাদনের কাজে লাগিয়ে তাদের উৎপাদন যে শক্তিটাকে সেটা ধীরে ধীরে তারা বাড়াতে থাকে। এই ক্রমাগত পুঁজি বাড়ানোর যে প্রক্রিয়াকেই পুঁজি সঞ্চয়ন বলা হয়, যা অর্থনীতিতে বড় করতে সাহায্য করে। ঠিক আছে, ধীরে ধীরে যে আর্থিক ব্যবস্থা বা অর্থনীতি সেই অর্থনীতিটাকে ধীরে ধীরে বাড়িয়ে তোলে বা আরো বিশাল রূপ ধারণ করে। রাষ্ট্রীয় হস্তক্ষেপহীনতা। দেখো, তাত্ত্বিকভাবে পুঁজিবাদে রাষ্ট্র বা সরকারের ভূমিকা থাকে খুব সীমিত আকারে এখানে রাষ্ট্র বা সমাজ কিন্তু অর্থনীতিকে হস্তক্ষেপ করে থাকে। সরকারের কাজ হলো কেবল ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা।
তো এই ক্ষেত্রে পুঁজিবাদের ক্ষেত্রে সরকার যে কাজটা করে থাকে বা সরকার যেই ব্যাপারগুলোতে হস্তক্ষেপ করে থাকে সেটা হলো শুধুমাত্র ব্যক্তিগত যে সম্পত্তি রয়েছে সেই ব্যক্তিগত সম্পত্তিগুলোকে রক্ষা করা এবং সেখানে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, এই দুটো ব্যাপারেই সরকার শুধুমাত্র হস্তক্ষেপ করতে পারে। বাজার কিভাবে চলবে তাতে সরকারের সরাসরি হস্তক্ষেপ কাম্য নয়, ঠিক আছে। সরকার কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, এখানে বাজার নিয়ন্ত্রণ করে সেখানে যে মালিকরা রয়েছে তারাই কিন্তু বাজারটাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।